শুরু করি এরপরের থেকে। লাইফ ওভার লিম্ব ফ্যাট এম্বোলাই হলো মোস্ট ডেঞ্জারাস, হ্যাঁ? কম্পার্টমেন্ট সিনড্রোম বিশেষ করে থাই মাসেল এগুলাতে বেশি হয়, হ্যাঁ? তো কম্পার্টমেন্ট সিনড্রোম হলে কি হয়, যেখানে এর অত্যাধিক মাসেলে প্রেসার বাড়ার কারণে এর নিচের অংশগুলাতে মাসেল মানে ব্লাড সাপ্লাই হয় না। তো ম্যাসিভ প্রেসার বাড়ার কারণে এটা যেহেতু হয় না, সেহেতু কি করতে হয়, ফ্যাসিওটমি করা হয়। প্রয়োজনে বেশি খারাপ হলে ম্যাক্সিমাম অ্যাম্পুটেশন করলেই হয়। বাট ফ্যাট এম্বোলাই হলে কি হয়, ফ্যাট এম্বোলাই করলে ফ্যাট গুলা কি হয় আমাদের ব্রেন সার্কুলেশনে চলে গিয়ে আমাদের ব্রেনে চলে যায়, আমাদের লাংসে চলে যায়, লাংসে গিয়ে ব্লক করে দেয়, তখন ডেথ হয়। এই জন্য ফ্যাট এম্বোলাই মোর ডেঞ্জারাস। মানে লাইফ ওভার লিম, লিম কেটে ফেলে তোমার জীবন বেঁচে যাবে, বাট জীবনই না থাকলে তোমার কিছুই থাকবে না। এই জন্য লাইফ ওভার লিম, লাবণী মাথায় রাখো। এই যে দেখো মাসল ফ্যাট কম্পার্টমেন্ট সিন্ড্রোম, মাসল এখানে যখন অনেক প্রেসার বেড়ে যায়, যেন এরকম হয়, এখানে যখন অনেক প্রেসার বেড়ে যায়, তখন এই নিচের অংশে ব্লাড সাপ্লাই না চলে, কিছুই থাকে না। ফলে কি হয়, এটাকে ফ্যাসিওটমি করে, এই যে ফ্যাসিওটমি ধরো দেয়, এই যেরকম ফ্যাসিওটমি করা হয়, প্রেসার বের করে ফেলা হয়। ধরো আমি ইয়ে করলাম না, ম্যাক্সিমাম কি হবে, ম্যাক্সিমাম জাস্ট এতটুকু কেটে ফেললেই এই প্রবলেম সলভ হয়ে যাবে। কিন্তু ফ্যাট এম্বোলাই এরকম ভাবে কাজ করে না, ফ্যাট এম্বোলাই একদম ডেথ ঘটায়। এই যে সিমটমস অফ অ্যাকিউট কম্পার্টমেন্ট সিনড্রোম অলরেডি পড়ানো হয়েছে, সিভিয়ার পেইন, unresponsive to narcotic analgesics, immobility of digits, changes in sensation, indicating early nerve ischemia, তারপরে absence of pulse, indicate advanced বা severe compartment syndrome, তারপরে cool and pale distal extremity। এগুলোর ফলে কি হয়, জাস্ট ফেসিওটমি করলে এটা ঠিক হয়ে যায়। আর যদি এটা না করা হয়, সর্বোচ্চ তোমার এখান থেকে অ্যাম্পুটেশন করলেই হয়ে যেত। এই কিন্তু ফ্যাট এম্বোলাই এটা, ফ্যাট এম্বোলাইতে কিন্তু এম্বোলাই করে লাভ হবে না। এরপর আসি হলো, হোয়াট ইজ দ্য আউটকাম, হোয়াট উইল হ্যাপেন, what will happen if I won't take care of that particular patient, identify the problems by associated complications বা outcomes। মানে যেমন ধরো আমি যদি আগের উদাহরণটা দিয়ে চিন্তা করি, একটা প্রবলেম যেমন ধরো ফ্যাট এম্বোলাই, ফ্যাট এম্বোলাইয়ের কমপ্লিকেশন কি হতে পারে, এটা আমাদের লাংসে গিয়ে লাংস ব্লক করে দিতে পারে। ফলে কি হবে, এর ফলে কি হবে, এই প্রবলেমটার লাংসে কাজ না করলে আমাদের অক্সিজেন সাপ্লাই হবে না। ফলে কি হবে, পেশেন্ট উইল ডাই। তো এরকম প্রবলেমটা দেখে চিন্তা করতে হবে, হ্যাঁ? এটা হ্যাবিট এবং এটা আস্তে আস্তে ডেভেলপ করা যায়। আরেকটা জিনিস, যদি আম আরেকটা জিনিস, যদি আরেকটা উদাহরণ দিয়ে যদি চিন্তা করি, দেখো ডিভিটি, সবাই আমরা পড়ছি ডিভিটি। ডিভিটিতে কি হয়, যে ব্লাড ক্লট পায়ের এখানে জমে যায়, তখন এটা অনেক সময় কি হয়, এটা এখান থেকে সরে গিয়ে লাংসে গিয়ে সিস্টেমিক সার্কুলেশনের মাধ্যমে লাংসে চলে যায়, পরে এখানে গিয়ে আটকে যায়, তখন হয় পালমোনারি এম্বোলাই। ডিভিটি থেকে পালমোনারি এম্বোলাই হওয়ার একটা চান্স থাকে। এই জন্য এই যে পালমোনারি এম্বোলাই, এই ব্লাডটা ক্লটটা এসে আমাদের কি বলে, ব্রঙ্কিওলস, এটাকে বলা হয় ব্রঙ্কিওলস, তাই না? এয়ার রেসপিরেটরি ব্রঙ্কিওলস, এই ব্রঙ্কিওলস এসে আটকে যায়। ফলে এই যেখানে আটকে যায়, তার নিচের অংশের সার্কুলেশন হয় না, অক্সিজেন সার্কুলেশন হয় না। এই ক্ষেত্রে আমাদের আসলে মৃত্যুর কারণ হিসেবে ইয়ে হয়ে যায়। এই জন্য বলা হয় যে কি বলে, পিসিও মানে পেশেন্ট কনসেন্ট্রেড আউটকাম। ধরো ডিভিটি হলে চান্স কি থাকে, একটা পালমোনারি এম্বোলার, আর পালমোনারি এম্বোলার হলে মৃত্যু নিশ্চিত। এইটাই হলো একটা প্রবলেমের আউটকাম। কি আউটকাম হলো, এইভাবে আইডেন্টিফাই করে আমরা যেন প্রায়োরিটাইজেশনটাকে প্র্যাকটিস করি। যদি বুঝে থাকো এই ওয়ার্ডটা, এই এটা দেখো প্রশ্নটা।
কি সবাই এত চুপ? ভাইয়া বলবো? হ্যাঁ, বলো তো দেখি। ২ নাম্বারটা। ইনক্রিজ আচ্ছা। এই যে নোটিফাই এমডি হুম। এক্সপেক্টিং অ্যান ইনক্রিজ ইন ওয়ারফারিং ডোজ। আচ্ছা, বাকিটা কেন বলতে পারতেছো না? এটা তো পড়ানোর জিনিস। এই কোশ্চেনটা আরেকদিন দিছিলেন ২ নাম্বার হবে। এটা কি একটু লেট করে বলছো না অ্যান্সারটা? দেখো, কেন এটা ২ নাম্বার বলো তো ফারহানা? ভাইয়া এখানে হচ্ছে পেশেন্ট আমরা জানি পিটির নরমাল মানই হচ্ছে 25 থেকে 35, তাই না? তো এখানে ওয়ারফারিন পাওয়ার পরও দেখেন 17.2 আছে, আর আইএনআরও কম আছে। আইএনআর এর মান মেবি 1.5 থেকে 2.5, হ্যাঁ? তো দুইটাই কম আছে ওয়ারফারিন পাওয়ার পরেও। তো পেশেন্টের ক্লটিং রিস্ক আছে এখানে, মানে ওষুধ ভালোভাবে কাজ করতেছে না, ইনক্রিজ ডোজ ইনক্রিজ করা দরকার। হুম, ইয়েস। এক্স্যাক্টলি। তো এই কারণেই মূলত কিন্তু এই ওয়ারফারিন ডোজটা বাড়েছে, বাকিগুলা ভুল অ্যান্সার। ওয়ারফারিন অবশ্যই কন্টিনিউ করা যায় না, এবং এটা কিন্তু এক্সপেক্টেড না। এই যে দেখো, হেপারিনের, আমরা জানি হেপারিনের ক্ষেত্রে পিটিটি আর ওয়ারফারিনের ক্ষেত্রে পিটিআইএনআর চেক করতে হয়, হ্যাঁ? তো নরমাল পিটিটি কত? 25 থেকে 35 সবারই থাকে। আর হেপারিন খাওয়ার পর এটা 1.5 থেকে 2 গুণ বা 2 থেকে 3 গুণ পর্যন্ত বাড়ে। আর এটা যদি বাড়ে তখন রিস্ক অফ হাই রিস্ক থেকে যায়। আর যদি এই ওষুধ খাওয়ার পরও 1.5 থেকে 2 বা 3 পর্যন্ত না বাড়ে, গুণ না বাড়ে, তাহলে ওষুধ কাজ হচ্ছে না এবং ক্লট হওয়ার চান্স থাকে। আর ওয়ারফারিনের ক্ষেত্রে 12 থেকে 13 সেকেন্ড নরমাল। পেশেন্ট ওয়ারফারিন খাওয়ার পরে পেশেন্টের পিটিআইএনআর অবশ্যই 1.5 থেকে 2 বা 3 গুণ বাড়বে। এটাই সিস্টেম। এটার ক্ষেত্রে সেম একই। যদি 1.5 থেকে 3 গুণ না বাড়ে, তাহলে এটা রিস্ক অফ ক্লটিং। আর যদি এর বেশি বেড়ে যায়, তখন এটা হবে ব্লিডিং এর রিস্ক। আর আরেকটা জিনিস হলো, হার্ট ভালভ লাগানোর পরে পেশেন্টের এই ওয়ারফারিন প্রায় 2.5 থেকে 3.5 গুণ বাড়তে পারে। এবার আসি হলো, considered if the patient বা condition actual or potential problem দেখো, actual versus potential. Patient in asthma attack versus INR INR 5, ঠিক আছে? কোনটা অ্যাকচুয়াল প্রবলেম? হ্যাঁ, পেশেন্টের অ্যাজমা অ্যাটাক হলে পেশেন্টের শ্বাসকষ্ট হয়, এটা কি এক্সপেক্টেড বা অ্যাকচুয়াল প্রবলেম না? পেশেন্টের শ্বাসকষ্ট থাকবে, অ্যাকচুয়াল বা এক্সপেক্টেড প্রবলেম না? অন দি আদার হ্যান্ড, পেশেন্টকে যদি ওয়ারফারিন খাওয়ানো হয়, পেশেন্টের ওয়ারফারিন 5 গুণ বেড়ে যাবে, এটা কি এক্সপেক্টেড? আমরা কি এটা চাই 5 গুণ বাড়ুক? তাই। অবশ্যই আমরা এটা চাই না। তো এটা হলো আনএক্সপেক্টেড বা আনএক্সপেক্টেড প্রবলেম, হ্যাঁ? আর এই ছিল এখানে বলা। তারপরে এখানে আর তেমন কিছু নাই। আমি কিন্তু এটা বলতেছি, অ্যাকচুয়াল আর পোটেনশিয়াল, এটা কিন্তু এক্সপেক্টেড, আনএক্সপেক্টেড ভার্সেস এক্সপেক্টেড প্রবলেম। যেমন পেশেন্টের জ্বর হয়েছে, তার মানে তার টেম্পারেচার বাড়বে, এটা এক্সপেক্টেড, এরকম আর কি, হ্যাঁ? তারপর আরেকটা জিনিস বলি, অ্যাকিউট প্রবলেম ইজ, এটা মনে হয় সামনে আসছে নাকি? আরেকটা জিনিস লিখো এই যে এই জায়গাটায়, পেজ নাম্বার 9 একদম নিচে। অ্যাকিউট প্রবলেম ইজ মোর প্রায়োরিটি দেন ক্রনিক প্রবলেম।
acute problem is given more priority than chronic problem. Acute problem is given more priority than chronic problem. আরেকটা জিনিস লিখে রাখো, আফটার ওটি লেস দেন 12 hours is considered. After OT less than 12 hours is considered as unstable. আরেকবার বলেন। আফটার ওটি মানে অপারেশন থিয়েটারের পরে 12 ঘন্টা, অপারেশন থিয়েটারের 12 ঘন্টার কম সময়ের পেশেন্টকে আনস্টেবল ধরা হয়। ওটির পর ওটির পর লেস দেন 12 আওয়ার্স এর পেশেন্টদেরকে আনস্টেবল ধরা হয়। এটাই বলার ছিল। আফটার ওটি লেস দেন 12 আওয়ার্স ইজ কনসিডার্ড অ্যাজ আনস্টেবল, মানে বা ওটির 12 ঘন্টা ভিতরে পেশেন্টদেরকে আনস্টেবল কাউন্ট করতে হবে। হ্যাঁ, ওটির পরে যদি কোনো কমপ্লিকেশন হয় তখন দেখছি ভাই অ্যানেস্থেসিয়া ডক্টরকে মানে ইনফর্ম করে, ওরা দেখে ওই প্রবলেমটা। হ্যাঁ, কারণ ওটির পরে পেশেন্টের বেশিরভাগ প্রবলেমই তো তোমার অ্যানাস্থেটিক রিলেটেড। এর ব্যতিক্রমও তো হয় অনেক সময়। তবে পেশেন্ট যদি অ্যারাউজ না হয়, অ্যারাউজড যদি না হয়, মানে সে না বুঝতে পারে, না শুনতে পারে, তখন এটা আসলে মানে ইয়ে রিলেটেড প্রবলেম। এবার আসলে এক্সপেক্টেড ভার্সেস আনএক্সপেক্টেড, অলরেডি বলছি এক্সপেক্টেড ভার্স লাইক সাইড এফেক্ট অফ মেডিকেশনস। যেমন মরফিনের প্রবলেম কি, মানে সিএনএস ডিপ্রেসিভ, তাই না? তো মরফিন খেলে পেশেন্টের কনস্টিপেশন হবে, এটা খুবই স্বাভাবিক, বডি স্লো ডাউন করে। বাট রেসপিরেটরি ডিপ্রেশন, আমরা কি এটা চাই যে পেশেন্টের রেসপিরেটরি ডিপ্রেশন হোক মরফিন খেলে? নো, ইট ইজ আনএক্সপেক্টেড প্রবলেম। বাট পেশেন্টের কনস্টিপেশন হবে, বডি এমনি সিএনএস ডিপ্রেশন ড্রাগ এই মরফিন, আর এর জন্য কনস্টিপেশন হবে, খুবই এটা এক্সপেক্টেড। হ্যাঁ, এই জিনিসগুলো এভাবেই। তারপরে এক্সপেক্টেড ভার্সেস আনএক্সপেক্টেড, যেমন ওই দিন আমরা এভিস কারেকশন পড়ছি। ধরো কারো অ্যাবডোমিনাল বা থোরাসিক সার্জারি হয়েছে, তো তো এই অ্যাবডোমিনাল সার্জারির পরে পেশেন্টের স্টিচ দিছে, স্টিচ দেওয়ার পরে পেশেন্টের ইন্টেস্টাইন বের হয়ে আসছে স্টিচ ছুটে গিয়ে। এটা কি অ্যাকচুয়াল প্রবলেম, নাকি সরি, এটা কি এক্সপেক্টেড প্রবলেম নাকি আনএক্সপেক্টেড? আনএক্সপেক্টেড প্রবলেম। Unexpected. হ্যাঁ, আনএক্সপেক্টেড। এগুলোই হলো এক্সপেক্টেড ভার্সেস আনএক্সপেক্টেড। যেমন দেখো, আফটার লাম্বার পাংচার পেশেন্টের হেডেক হয় এবং নামনেস এন্ড টিংলিং অফ টোজ, এটা যদি হয়, কোনটা এক্সপেক্টেড? হেডেক, পেশেন্টের মাথা ব্যথা করবে, ইটস নরমাল, কারণ পেশেন্ট এখান থেকে সিএসএফ ফ্লুইড বের হয় এই জন্য। নামনেস আনএক্সপেক্টেড। ইয়েস, নামনেস বা টিংলিং এগুলো যদি হয় পেশেন্টের, তার মানে পেশেন্টের নার্ভাস সিস্টেম মানে স্পাইনাল কর্ডে ইনজুরি হয়েছে। নিডল যখন ঢুকাইছে এটা উল্টা পাল্টা ভাবে উম, ইয়ের উপর Nerve দিয়ে injury. নার্ভ ইনজুরি হয়েছে। ইয়েস। তারপরে সিমটমস অফ ডিজিজ কন্ডিশনস লাইক কি ক্রনস ডিজিজ। ক্রনস ডিজিজ হলো একটা অটোইমিউন ডিজিজ, ইন্টেস্টাইনের ডায়রিয়া হবে, খুবই এক্সপেক্টেড। বাট পেশেন্টের যদি ক্রন ডিজিজের সাথে ফিভার হয়, এটা কিন্তু পেরিটোনাইটিস ইন্ডিকেট করে, ইন্টেস্টাইন ইনফ্লেমড হয়ে ওই জায়গায় আশেপাশে ছড়ায় গেছে। এটা হলো তখন এটা ফিভার হলে ক্রনস ডিজিজে, তখন ইট ইজ আনএক্সপেক্টেড। কেন হয় দেখো তো, ক্রনস ডিজিজে ইনফ্লামেশন হয়, ইনফ্লামেশন হয়ে ইনফ্লামেশনে ওই ইন্টেস্টাইন পারফোরেট ফুটা হয়ে যায়। ফুটা হয়ে গেলে ইন্টেস্টাইনের ভিতরে যে ওয়েস্ট প্রোডাক্ট এগুলো পুরো হোল অ্যাবডোমেনের ভিতরে ছড়া যায় এবং পেরিটোনাইটিস হয়, এবং পেরিটোনাইটিস হলে ডেথ হয়।
এবার আসি হলো পরের পেজে অ্যাড বাই নার্সিং প্রসেস, পেজ নাম্বার মনে হয় 10। অ্যাড বাই মানে অ্যাসেসমেন্ট, ডায়াগনোসিস, প্ল্যানিং, ইমপ্লিমেন্টেশন, ইভালুয়েশন, এটা নতুন ভাবে বলার কিছু নাই। অ্যাসেসমেন্ট কি হতে পারে? দেখো, assessment collection of data, subjective assessment like an option, opinion, belief, assumption vary from person to person. তারপরে সাবজেক্টিভ ল্যাঙ্গুয়েজের ভিতরে লাইক পেশেন্ট অনেক সময় বলে আমি মনে করি, আমি অনুভব করি, এগুলো একটা সাবজেক্টিভ অ্যাসেসমেন্টের ভিতরে পড়ে। অবজেক্টিভ কি? যেটা নার্স বা ডক্টর দেখে পেশেন্টের উপরে, সেটাই হলো অবজার্ভ বা অবজেক্টিভ ডাটা। অ্যানালাইসিস বা ডায়াগনোসিস হলো আইডেন্টিফাইং দ্য পেশেন্ট প্রবলেম, প্ল্যানিং হলো হাউ টু ম্যানেজ দ্য প্রবলেম, ইমপ্লিমেন্টেশন বা ইন্টারভেনশন হলো পুটিং প্ল্যান ইনটু অ্যাকশন, ইভালুয়েশন কি? চেকিং টু সি ইফ দ্য প্ল্যান ওয়ার্ক। এরপর আসি হলো কেয়ারফুলি ইউজ দ্য নার্সিং স্টেপস। ইন মোস্ট কেসেস অ্যাসেসমেন্ট ফার্স্ট, ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রেই অ্যাসেসমেন্ট প্রথম হয়। ইফ অ্যাসেসমেন্ট ফাইন্ডিং ইজ অলরেডি গিভেন দেন অ্যাকশন রিকোয়ার্ড। যদি তুমি কোশ্চেনের ইয়েতে অলরেডি অ্যাসেসমেন্ট পাও, তাহলে কিন্তু তোমার অ্যাসেসমেন্টের নতুনভাবে খোঁজার দরকার নেই, তখন তোমার অ্যাকশন দরকার, তখন তুমি অ্যাকশনে যাবা। এবং ইমার্জেন্সি সিচুয়েশনে অ্যাকশন ফার্স্ট। অলরেডি এটা বলছি যে ধরো কারো গলায় কিছু আটকে গেছে, তুমি আগে তার পালস চেক করতে যাবে না, তুমি আগে তাকে হেলমিক ম্যানুভার ব্যবহার করবা, মানে পেটের এখানে জোরে চাপ দিয়ে ভিতর থেকে যাতে বের করে নিয়ে আসা যায়, এটাই চেষ্টা করবো। এটাই জন্য ইমার্জেন্সি সিচুয়েশনে অ্যাকশন ফার্স্ট। ঠিকভাবে আরেকটা যদি বলতে চাই, যেমন ধরো পেশেন্টের কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, তুমি সিপিআর দিবা নাকি আগে বিপি কত আছে সেটা খুঁজতে যাবা? অবশ্যই আগে সিপিআর, মানে অ্যাকশন, অ্যাসেসমেন্ট পরে, আগে অ্যাকশন। ইমার্জেন্সি সিচুয়েশনে অ্যাকশন ফার্স্ট। এবার আসলে কিছু টিপস দেখার আছে এখানে, একটু পড়ো তো, এটা একটু তাড়াতাড়ি পড়ো। আচ্ছা, এই প্রশ্নগুলো আমি গ্রুপে দিয়ে দিব, এগুলো আর না বলি, এগুলো আর না বলি, এগুলো দেখে অ্যান্সার করো, অ্যান্সার করে আমাকে দেখাও। পেজ নাম্বার 11, কিছু টিপস আছে জেনারেল। ট্রাই টু কেয়ারফুলি আইডেন্টিফাই দ্য স্টেম অফ দি কোশ্চেন। স্টেম অফ দি কোশ্চেন বলতে বোঝায় এই কোশ্চেনটা আসলে কি চাইছে, এটা আইডেন্টিফাই করা জরুরি। ট্রাই টু নট ফাইন্ড দ্য রাইট অ্যান্সার ফার্স্ট, রাদার ট্রাই টু এলিমিনেট দ্য রং ওয়ান। যেটা অলরেডি বলছি যে সবসময় আগে রং অপশন বাদ দিতে হবে। অপশন সেইং টু পাস দ্য বাক আর জেনারেলি রং, মানে হলো যেমন নিজের কাজটাকে নিজের না করে সেটা যদি ডক্টরের উপরে চাপায়া দেওয়া বা অন্য কারোর উপরে চাপায়া দেওয়া, এটা হলো পাসিং দা বাক। যেমন ধরো কোন একটা পেশেন্ট তোমাকে রাতের বেলা কল করছে যে পেশেন্ট, আমার না মনে হয় বিপিটা অনেক বেশি। তুমি এটা শুনে ডক্টরকে মধ্যরাতে ফোন দিলা যে ডক্টর, পেশেন্টের বিপি অনেক বেশি, তুমি চেকও করোনি। এটাকেই বলা হয় পাসিং দা বাক। নিজের কাজ নিজে না করে আরেকজনের কাছে গছায় দাও, এটা হলো পাসিং দা বাক। এখন এটাকে চাইলে এইভাবে করা যেত না? পেশেন্ট বলছে পেশেন্ট বিপি অনেক বেশি মনে হচ্ছে, তুমি যা দেখলা যে তুমি যদি যাও পেশেন্টের কাছে গিয়ে যদি তুমি দেখো যে পেশেন্টের হ্যাঁ বিপিটা একটু বাড়তি, তাহলে তুমি জিজ্ঞাসা করলা যে আপনি কি করছেন, আপনি কি দৌড়াদৌড়ি করছেন, আজকে কোনো চিন্তা ভাবনা করছেন, কোনো কিছুতে টেনসড ছিলেন? এই যে তুমি একটা জিনিস নিজের থেকে তার বিষয়ে খোঁজ খবর নিলে, কেন এটা বাড়তে পারে, এটা খোঁজার চেষ্টা করলে, এটা হলো সঠিক ওয়ে। একটা ডক্টরের কাছে একটা জিনিস যাওয়ার আগে আগে নিজের অ্যাসেস করে দেখা উচিত। হ্যাঁ, এটাই বলে এনক্লেক্স। প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। পেশেন্ট এডুকেশনের ক্ষেত্রে আমরা যেন প্রিভেনশনটাকে গুরুত্ব দিই কিওরের থেকেও। তারপরে সাম, মাইল্ড, মডারেট, স্লাইট, এগুলো নর্মাল। এই শব্দগুলো যদি কোশ্চেনে দেখো তাহলে মনে করবে এগুলো নর্মাল, ওকে।
সিভিয়ার, লার্জ, এক্সট্রিম ইজ নট ওকে। তারপরে এই ইউনিলেটারাল প্রবলেম ইজ প্রায়োরিটি ওভার বায়োলেটারাল মে বি শো এ কমপ্লিকেশন অফ সামথিং। বডির যে কোনো এক পাশের প্রবলেম মোর ডেঞ্জারাস দেন বোথ সাইড প্রবলেম। যেমন ধরো তোমার কোনো এক পায়ের পা ব্যথা হইতেছে, দুই পা না, এটা কনসার্নিং। আর যদি দুই পায়ে ব্যথা হয় সেক্ষেত্রে চিন্তা তুলনামূলক কম। ওয়ান সাইডেড প্রবলেম ইজ মোর ডেঞ্জারাস দেন বোথ সাইড। এই জায়গায় এই জায়গাটায় এই কমপ্লিকেশন অফ সামথিং, এই যেটা নিচে এই যে এই খালি জায়গাটায় এখানে একটা জিনিস লিখে রাখো, ইফ টু অ্যান্সার্স আর অপোজিট ওয়ান উইল বি রাইট। যদি একটা কোশ্চেনের অপশনে দুইটা অপশন বিপরীত থাকে যে কোনো একটা রাইট হবে। যে জিনিসটা বললাম এটা প্র্যাকটিসের মাধ্যমে বুঝতে পারবো, আদারওয়াইজ। তারপরে কিছু অ্যাবসোলুট টার্মস আছে যেগুলা কোশ্চেনে থাকলে সাধারণত ওই কোশ্চেনগুলো ভুল হয়। যেমন কি অনলি, নেভার, এভার, অল, এন্টায়ার, ফ্রিকোয়েন্টলি, ইমিডিয়েটলি, এনিমোর, এনি, অলওয়েজ, কুইকলি, ভিগোরাসলি, এই শব্দগুলো থাকলে ওই অপশনগুলো ভুল হয়। সাধারণত এই জিনিসগুলো অপশনের ভিতরে, লাইনের ভিতরে দেয়া থাকে। এই ছিল মোটামুটি প্যারাটাইজেশনের বিষয়ে কথাবার্তা। আর আরেকটা জিনিস যদি বলে দেই যে পেশেন্টের সাথে জোরে কথা বলা যাবে না, এবং আরেকটা জিনিস হলো হোয়াই ইজ অ্যাবসলিউটলি নো ইন অ্যানক্লেক্স। হোয়াই কোশ্চেন করা যাবে না, কেন কোশ্চেন করা যাবে না পেশেন্টকে। হোয়াই ইজ অ্যাবসলিউটলি নো ইন অ্যানক্লেক্স, মাথায় লিখে রাখো। পেশেন্টের যদি কানে প্রবলেম থাকে, পেশেন্ট যদি কানে শুনতে নাও পারে, তাও পেশেন্টের সাথে জোরে কথা বলা যাবে না, লাউডলি কথা বলা যাবে না। কিন্তু আমরা বাংলাদেশে এরকম করি, যাদের কানে কম শোনে তাদের সাথে আমরা জোরে কথা, ইচ্ছাকৃতভাবে কথা, মানে ইচ্ছাকৃত নয়, তাদের উদ্দেশ্যের কারণেই আমাদের কথা বলতে হয়, যেটা অ্যানক্লেক্সে নো। হ্যাঁ, অ্যানক্লেক্সে লাউডলি কথা বলা যাবে না পেশেন্টের কানে প্রবলেম থাকলেও। এই ছিল মোটামুটি এই ছিল মোটামুটি একটা অ্যানক্লেক্সের